গুড মর্নিং বন্ধুরা। আজ 25শে আগস্ট। আমরা একটা জায়গায় ঘুরতে চলেছি, তার নাম শান্তিনিকেতন, রবি ঠাকুরের জায়গা। তো আমার ছেলে ও লন্ডনে থাকে, ওর ছুটিতে এসছে, তো 28 তারিখ রাতে চলে যাবে। তো তার সঙ্গে আমার শালির হাজব্যান্ড, তার ছেলেমেয়েরাও, ওরাও ইংল্যান্ডের ম্যানচেস্টারে থাকে। তো ওরাও এসছে এখানে ছুটিতে। এখন ওখানে ছুটি, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সমস্ত কিছুই খুলে যায় ইংল্যান্ডে। তো তার আগে দুদিনের জন্য, জাস্ট দুদিনের জন্য আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে চলেছি শান্তিনিকেতনে। একটা গাড়ি বুক করেছি। তো চলুন বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখুন কিভাবে গেছি, কোথায় কোথায় দাঁড়িয়েছি এবং কি কি খাওয়া দাওয়া করেছি, কোথায় ঘুরেছি, সবটাই দেখানোর চেষ্টা করব আপনাদের। তো এরকম ফ্যামিলি ট্যুর মাঝে মধ্যে করলে ভালোই হয়। তো চলুন শুরু করি ভিডিও। দেখা হচ্ছে একটু পরেই আবার। হ্যালো বন্ধুরা, আমাদের যে গাড়িটা বুক করা ছিল, তা সেই গাড়িটা 6টার সময় আসতে বলেছিলাম, তো 6টার আগেই চলে এসছে, লেট করেনি। তো আমরা আমাদের বাড়ির থেকে মোট 3 জন উঠছি। বাকি ফ্যামিলি মেম্বাররা আছে সোদপুরে। তো আমরা এখান থেকে সোদপুর রোড হয়ে সোদপুর যাব। তারপর সেখান থেকে বাকি ফ্যামিলি মেম্বাররা উঠবে। তারপর আমরা বিটি রোড ধরে ডানলপ হয়ে দিল্লি হাইওয়ে ধরবো। তো সেখান থেকে আমরা যাব বোলপুর শান্তিনিকেতন। চলুন, রাস্তার মাঝখানে আরও কথা হবে, কোথায় দাঁড়াচ্ছি সেটাও দেখতে পাবেন। আমরা যেখান থেকে গাড়ি বুক করেছিলাম সেখানে বলেছিলাম যে আমরা 11 জন যাব, 11 সিটের একটা ট্রাভেলার আমাদের দিয়ে দিলেই চলবে। তো তার জন্য একটা রেট ঠিক করা হয়েছে, যেটা রেট বাজারে মোটামুটি চলে। তো আমাদের যে ট্রাভেলস, তারা মনে হয় তারা গাড়িটা জোগাড় করতে পারেনি। তার পরিবর্তে আমাদের যে গাড়িটা দিয়েছে, আমাদের পক্ষে সেটা খুবই খুবই আনন্দজনক। ফোর্সের আরবানা বলে যে গাড়িটা বেরিয়েছে নতুন, সেই গাড়িটা পাঠিয়েছে, সেটা 17 সিটারের গাড়ি। তো আমরা বলেছিলাম যে দেখুন, এটা তো রেট বেশি, এটা তো আমরা দিতে পারবো না। তো হয়তো অফ সিজন, এখন লোকজন কম যাচ্ছে ওদিকে, সেই জন্যে আমাদের ট্রাভেলস বললো যে না, আপনাদের দিতে হবে না, আমাদের কাছে গাড়ি নেই, আমরা আপনাকে এই গাড়িটাই দিলাম। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন, ডানকুনি টোল প্লাজা আমরা ক্রস করে গেছি, করে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে এগোচ্ছি, বর্ধমানের দিকে। তো সকালে যখন বেরিয়েছিলাম ভালোই বৃষ্টি পড়ছিল, যত এগোচ্ছি বৃষ্টিটা একটু কম হয়েছে, ওয়েদারটাও ঠান্ডা, আমাদের যেতে বেশ ভালোই লাগছে। রাস্তায় চলার রোদ নেই, একদম মেঘলা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। তো চলুন আস্তে আস্তে রাস্তাটা উপভোগ করি, তারপরে একটু পরেই তো আমরা ব্রেকফাস্ট করতে নামবো। এর মধ্যে একটা ব্যাপার না বললেই নয়, আগে যেমন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে রাস্তায় ওভারব্রিজের কাজ হওয়ার জন্য অনেক জায়গায় কনজাস্টেড রাস্তা ছিল, ন্যারো রাস্তা ছিল এবং বাইফার্কেশন ছিল, তার জন্যে গাড়ির জ্যাম লাগতো, লম্বা লাইন লাগতো, বিশেষ করে ডানকুনি মোড়ে। এখন কিন্তু সেটা আর নেই। এখন একদম ডানকুনি টোল প্লাজা আপনি ক্রস করবেন, দিল্লি রোডে যেই পড়বেন, টোটাল রাস্তা ওপেন হয়ে গেছে, কোনো জায়গায় কোনো বাইফার্কেশন নেই, চওড়া ওভারব্রিজ। আপনি নিশ্চিন্ত মনে গাড়ি নিয়ে এগিয়ে যান, কোথাও কোনো জ্যাম আপনি পাবেন না। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের টোটাল ফ্যামিলি মেম্বার।
সবার মুখেই খুব হাসি, সবাই খুব আনন্দে আছে, এত সুন্দর ওয়েদার, সবাই ঘুরতে যাচ্ছে দুদিনের জন্যে। তো ড্রাইভারের মুখে শুনলাম যে শক্তিগড়ের যে জায়গাটায় ল্যাংচা প্লাজাগুলো আছে, যেখানে আগে ব্রেকফাস্টের ব্যাপারটা ছিল, সেই জায়গার রাস্তার কাজ হওয়ার জন্যে অ্যাকচুয়ালি ওই জায়গাটায় গাড়ি দাঁড় করানো খুব সমস্যা। তো তার আগেই আমরা একটা ফুড প্লাজা মতো পেলাম, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং পার্কিংয়ের কোনো প্রবলেম নেই। সেখানে আমরা দাঁড়িয়ে পড়লাম এবং সেখানে গিয়ে আমরা এই ব্রেকফাস্ট করলাম। সকালে আমরা খেয়েছিলাম কচুরি, আলুর তরকারি, কেউ খেয়েছিল ধোসা, কেউ খেয়েছিল ইডলি, কেউ খেয়েছিল ব্রেড টোস্ট। তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। দাম মোটামুটি রিজনেবল, ব্যবহারও খুব ভালো। তো এই দিয়ে আমাদের আবার পথ চলা শুরু হলো। এরপর আমরা ব্রেকফাস্ট করার পরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে অনেকটা এগোনোর পরেই, বর্ধমানের কাছাকাছি এসে ওভারব্রিজটা পেরোনোর পরেই আমরা নেক্সট ওভারব্রিজের আগে বাঁ দিকে চলে গেলাম, যেটা ঘুরে ব্রিজের তলা দিয়ে আমাদের গুসকরার দিকে যে রাস্তাটা, সেই রাস্তায় ধরে নিলাম। এবারে ওই রাস্তাটা ধরার পরেই ডান দিকে পড়ে 108 শিব মন্দির। সেটা খুব বিখ্যাত জায়গা, প্রচুর লোক যায় ঘুরতে। আমাদের সেবার আর যাওয়া হয়নি। এরপরে টোটাল শান্তিনিকেতন অব্দি যাওয়ার রাস্তায় দুটো রেল ব্রিজ পড়ে, একটা তালিত রেল লাইন, আর একটা হচ্ছে ভেদিয়া রেল লাইন। তালিত রেল লাইনের কাছাকাছি এখন ওভারব্রিজের কাজ চলছে, তাই এখনো পর্যন্ত যদি কোনো ট্রেন যায়, লম্বা লাইন পড়ে। সেই লম্বা লাইনের আমরাও সাথী। অনেকক্ষণ দাঁড়ানোর পরে ট্রেন গেল, সেই আস্তে 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 সেই রেল ব্রিজ ক্রস করলাম। পরে যে রেল ব্রিজটা আমরা ক্রস করতে হতো সেটা হচ্ছে ভেদিয়া রেল ব্রিজ। সেটা ছিল অসম্ভব একটা বাজে জায়গা, রেল লাইনের তলা দিয়ে সরু রাস্তাটা খুব এবড়োখেবড়ো রাস্তা ছিল। তো আমরা সেখান থেকে আগে গেছি, কিন্তু এখন যেটা হয়েছে, অসাধারণ একটা ওভারব্রিজ তৈরি হয়েছে, 6 লেন ওভারব্রিজ, এবং আমি তো দেখে মুগ্ধ। আপনারা হয়তো অনেকেই এটা দেখেছেন, আমি এই প্রথমবার গেলাম, আমার কাছেও একটা অনবদ্য ওভারব্রিজ লেগেছে। এরকম ওভারব্রিজ যদি আবার এইদিকে তালতিতের ওখানে হয়ে যায়, তাহলে তো কোনো কথাই হবে না। মানে শান্তিনিকেতন যাওয়া আমাদের জন্য একদম, মানে আমাদের কাছে তখন জল ভাতের মধ্যে হয়ে যাবে। গাড়ি স্টার্ট, মাঝখানে ব্রেকফাস্ট, আর তারপরে সোজা শান্তিনিকেতন। এরপর আমরা রাস্তার দৃশ্য দেখতে দেখতে, নিজেদের মধ্যে গল্প করতে করতে, আমাদের যে পূর্ব নির্ধারিত হোটেল বুকিং করা ছিল, সেই বুকিং করা হোটেলে আমরা এসে পৌঁছালাম। সেটা ঠিক সোনাঝুরির যে মেলা গ্রাউন্ড, মানে যেখানে বাজারটা বসে, ঠিক তার পাশেই। এটার নাম হচ্ছে কৃষ্ণা উৎসব রিসোর্ট। তো হোটেলটা অনেকটা এরকমের।
শোনা যায় 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবন মোহন সিংহের কাছ থেকে দুটি ছাতিম গাছ সহ 20 একর জমি মাত্র 5 টাকায় কিনেছিলেন। তিনি একটি অতিথিশালা নির্মাণ করেন, তার নাম রেখেছিলেন শান্তিনিকেতন। ক্রমশ সমগ্র এলাকাটি এখনকার শান্তিনিকেতন হিসেবে পরিচিত পায়। এরপর আমরা হোটেলে চেক ইন করে তারপর একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে আমরা গাড়িটাকে নিয়ে চলে গেলাম রবীন্দ্রনাথের যে সংগ্রহশালা আছে, মিউজিয়াম, তো রবীন্দ্র ভবন। তো সেখানে আমরা গেলাম। ভেতরে টিকিট কেটে ঢুকতে হয়, 100 টাকা করে পার পার্সন টিকিট। কিন্তু কোনো ক্যামেরা বা মোবাইল ফোন দিয়ে ফটোগ্রাফি নট অ্যালাউড। আপনারা মাথায় রাখবেন, কেউ যদি কোনো রকমভাবে ভুল করেও কোনো ছবি তোলেন ভেতরে, তাহলে কিন্তু 500 টাকা ফাইন হতে পারে এবং সেটা নিয়ে হ্যারাসমেন্টও হয়, ওরা বকাবকি করে। তো সুতরাং সেই জন্য আপনাদের আমি ভিতরটা দেখাতে পারবো না। আমাদের পুরো মিউজিয়ামটা দেখতে প্রায় 45 মিনিট টাইম লেগেছে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যাবতীয় ব্যবহার করা জিনিসপত্র প্লাস বিদেশ থেকে যে সমস্ত উপহার পেয়েছেন, চায়না থেকে যে সমস্ত উপহার পেয়েছেন, জাপান থেকে যে সমস্ত উপহার পেয়েছেন, সারা পৃথিবী থেকে যে সমস্ত উপহার পেয়েছেন, সেগুলো এই সংগ্রহশালায় রাখা আছে। তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকা সরঞ্জাম, তার কাপড়, তার পাঞ্জাবি, তার জুতো, তার চশমা, সব কিছু আপনারা দেখতে পারবেন একদম চোখের সামনে। তো এই করে আমরা 45 মিনিট পরে ওখান থেকে বেরোলাম। ওই বাউন্ডারিটার মধ্যেই আরও 4-5টা বাড়ি আছে, যেখানে মাঝে মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে রবীন্দ্রনাথ ঠাকুর থেকেছেন। সেগুলো আবার পরপর দেখাচ্ছি আপনাদের। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। এই যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এটি রবীন্দ্র ভবনের পাশেই সুন্দরভাবে একটা বেদির ওপরে রাখা আছে এবং চারিদিকটা কাঁচ দিয়ে ঘেরা। সাধারণ মানুষের জন্য এটি দেখার জন্য রেখে দেওয়া হয়েছে। কেটেছে
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি শান্তিনিকেতনের এই বাড়িটির নাম কোণার্ক, যা রবীন্দ্র ভবনের কাছে উত্তরায়ণ কমপ্লেক্সের রবীন্দ্রনাথ ঠাকুরের নির্মিত 5টি বাড়ির মধ্যে একটি বিখ্যাত বাড়ি। বিখ্যাত স্থপতি চিরঞ্জীব মিত্র, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র, তার দ্বারা নির্মিত সূর্য মন্দিরের স্থাপত্য শৈলীতে নকশা করা এই বাড়িটি 1930-এর দশকে নির্মিত হয়েছিল। পরবর্তীকালে এটি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ব্যক্তিগত বাসস্থান হিসেবে ব্যবহার করতেন। এই উদ্যানে একটি সুন্দর মাটির বাড়ি দেখতে পেলাম, যেটার কাজ এখন হচ্ছে বলে প্লাস্টিক দিয়ে ঢাকা, আপনাদের পুরোটা আমি দেখাতে পারলাম না। বাড়িটার নাম শ্যামলী। এই শ্যামলী নামের বাড়িটি মাটির তৈরি, অভিনব স্থানীয় কারিগর গৌর মণ্ডলের তত্ত্বাবধানে সাঁওতাল কারিগরের হাতে তৈরি হয়। পরিকল্পনা করেছেন সুরেন্দ্রনাথ কর। নন্দলাল বসু কলাভবনের শিল্পীদের সহযোগিতায় বাড়িটি অলঙ্কৃত করেন। প্রবেশদ্বারের দুপাশে সাঁওতাল পুরুষ এবং নারী ও পূর্ব দিকের দেওয়ালে রিলিফ চিত্রের শিল্পী রামকিঙ্কর বেজ নিজেই। 1935 সালের 7ই মে 74তম জন্মদিনে রবীন্দ্রনাথ এই বাড়িতে গৃহপ্রবেশ করেন। 1940 সালে গান্ধীজি ও তার পত্নী কস্তুরবাবাই শান্তিনিকেতনে এসে এই বাড়িতেই থেকেছেন। রবীন্দ্রনাথের মৃত্যুর পরেও যখন গান্ধীজি শান্তিনিকেতনে এসেছেন, তখন শ্যামলীতেই থাকতে বেশি পছন্দ করতেন। এর ঠিক পাশেই একটা সুন্দর পাকা বাড়ি, তার নাম পুনশ্চ। এই পুনশ্চ নির্মাণ হয় 1906 সালে। এই বাড়ির পরিকল্পনাতে সেই সুরেন্দ্রনাথ করেরই। প্রথমে তৈরি হয় চারপাশ খোলা বারান্দা ঘেরা একটা বড় ঘর। কিছুদিন পরে বারান্দাগুলো ঘিরে দেওয়া হয় এবং দক্ষিণ পশ্চিম দিকে যুক্ত করা হয় আরও একটি ঘর। রবীন্দ্রনাথের ইচ্ছায় 3টি কাঠের বাক্সই ছিল এই বাড়ির আসবাব। দিনের বেলা সেগুলো বসার জায়গা, আর রাতে তাদেরকেই জুড়ে নিয়ে শোয়ার খাট তৈরি করা হতো। এর ঠিক পাশের বাড়িটির নামই হচ্ছে উদিচি। উদিচি রবীন্দ্রনাথের দেওয়া নাম। রবীন্দ্রনাথের এটাকে শেষ বাড়ি বলা হয়। নির্মিত হয় 1939 সালে। রবীন্দ্রনাথ প্রথমে এর নাম দিয়েছিলেন সেজুতি, পরে নামকরণ করেন উদিচি। একতলা এবং দোতলায় একটি করে ঘর, মোট 2টি ঘর এই বাড়িতে। উন্মুক্ত আকাশ দেখার সুবিধার জন্য রবীন্দ্রনাথ চেয়েছিলেন 4টি উঁচু থামের ওপর একটি মাত্র ঘর থাকবে। প্রথমে সেইভাবেই বাড়িটি তৈরি হয়, পরে নিচের থামগুলো ঘিরে একতলাতেও তৈরি হয় একটি ঘর। রবীন্দ্রনাথ কখনো দোতলায় থাকতেন, কখনো একতলায়। ভগ্ন স্বাস্থ্যের কারণ এবং বয়স হয়ে যাওয়ার জন্য উদিচিতে তার বেশি দিন বাস করা সম্ভব হয়নি। এইখান থেকেই যখন কলকাতায় নিয়ে যাওয়া হয়, তারপরে আর এই বাড়িতে তার ফেরা হয়নি। 19 শতকের মাঝে বোলপুর একটি ছোট্ট বসতি ছিল এবং শান্তিনিকেতনের বৃদ্ধির ফলে এটা মেনলি প্রসার লাভ করেছিল। বোলপুরের কিছু অংশ রায়পুর সিংহ পরিবারের জমিদারের অংশ ছিল। ভুবনমোহন সিংহ বোলপুরের একটি গ্রাম তৈরি করেছিলেন, তার নাম দিয়েছিলেন ভুবনডাঙ্গা। ভুবনডাঙ্গা মেনলি যেটা ছিল কুখ্যাত ডাকাতদের ডেরা ছিল, যারা লোকদের মারার জন্যে দ্বিতীয়বার চিন্তা করতো না। এর ফলে লড়াই ও বিতর্কের পরিস্থিতি তৈরি হতো প্রায় দিনই। কিন্তু ডাকাত দলের এক নেতা অবশেষে দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে আত্মসমর্পণ করেন এবং এলাকার বিকাশের জন্য তাকে সাহায্য করতে থাকেন। সেখানে একটি ছাতিম গাছ ছিল, যার তলায় দেবেন্দ্রনাথ তপস্যা করতেন। লন্ডনের হাইড পার্কের দ্য ক্রিস্টাল প্যালেসের দ্বারা অনুপ্রাণিত হয়ে দেবেন্দ্রনাথ ব্রাহ্ম উপাসনার জন্য 60 ফুট বাই 30 ফুটের একটি উপাসনা গৃহ তৈরি করেন। তার ছাদটি ছিল টালির তৈরি, মেঝেটি সাদা মার্বেল পাথরের, কিন্তু বাকি ভবনটি ছিল পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা। সেই প্রাচীনকাল থেকেই এই উপাসনা গৃহটি সবার থেকে আকর্ষণ শান্তিনিকেতনের। যারাই আসেন আগে গিয়ে এই উপাসনা গৃহটা দেখেন, তারপরে অন্যান্য জিনিস দেখা শুরু করেন। এতই সুন্দর এই উপাসনা গৃহ। 1878 সালে 27শে জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে এলেন। তখন তার বয়স মাত্র 17 বছর। 1888 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর একটি ট্রাস্টের মাধ্যমে সমগ্র এলাকাটিকে একটি ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করলেন। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রম চালু করলেন, যা 1925 সালে পাঠভ্রমণ নামে পরিচিত। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান। এটি ঠাকুর পরিবারের মাথায় একটি নতুন পালক, যারা দীর্ঘদিন ধরে বাংলার জীবন ও সমাজের বিভিন্ন দিককে সমৃদ্ধ করেছিলেন।
কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পরিবেশ, সাহিত্য, গান, চিত্রকলা ও নাটকে সমৃদ্ধ ছিল। 1921 সালের 23শে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিতে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এবং 1951 সালে এটি ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করল। এরপর আমরা হোটেলে ফিরে কিছুটা রেস্ট নিয়ে, আমাদের হোটেলের পাশেই সোনাঝুরির হাট বসে। শনিবারের হাট দারুণ জমজমাট, প্রচণ্ড ভিড়। তো আমরা সেখানে সারা বিকেলটা কাটালাম। আমাদের তো দারুণ লাগলো, আগেও কাটিয়েছি, এখন আরো জমজমাট। তো দারুণ শুধু আমার একার লাগবে, আপনাদেরও একটু দারুণ লাগুক। তো দেখুন কেমন লাগলো। একটা গান শোনায় দাদা ছোট করে। ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তরি পাও 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 রে। ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তরি পাও 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 ভরা ভরসা করি হে ভবসারি আলপি ছাড়িয়া তারে তাও 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 রে। তুমি ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তরি পাও 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 ভরা ঢেউ। মাইতে নিজ ছিলেন পাগলা ভবা, ভাঙা তরি তার জলে ডুবারে ডুবা। মাইতে নিজ ছিলেন পাগলা ভবা, ভাঙা
জলে ডুবারে ডুবা চুবানি খেয়ে ধরেছে ওই পায়ে বলে কিনা ওরে ভবের কান্দারি বাঁচাও বাঁচাও ভরা ঢেউ বোঝো না তোকে কেন মায়ার ভরা ঢেউ ভরসা করি হে ভব কান্দারি কালকি ছাড়িয়া তারি দাও 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 রে ভরা ঢেউ বোঝো না তোকে কেন মায়ার করি বাউ 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 রে ভরা ঢেউ ভরা ঢেউ ভরা ঢেউ। তো বন্ধুরা, আমরা যে দুদিনের জন্য শান্তিনিকেতন গেছিলাম ফ্যামিলি নিয়ে, এটা যা দেখালাম আপনাদের প্রথম দিনের কর্মকাণ্ড। দ্বিতীয় দিন আমরা নিজেদের মতো ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি, সেই জন্য আর ভিডিও দেখানোর মতো ভিডিও কিছু করিনি। তো এই ছিল আমার চোখে দেখা শান্তিনিকেতন। সবার হয়তো এটা জানা, সবাই দেখেছে, তো তাও আমি আমার চোখে দেখালাম। আশা করি ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার কোনো দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্যে। আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে যতখানি পারবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করলে আমি যখন একটা ভিডিও দেব সঙ্গে সঙ্গে যেন নোটিফিকেশন আপনার কাছে মোবাইলে পৌঁছে যায়, সেটা জন্যেই বললাম সাবস্ক্রাইবটা অবশ্যই করতে ভুলবেন না। থ্যাংক ইউ।